আমরা জানি যে এই পৃথিবীর সবথেকে শক্তিশালী মারণাস্ত্র হলো পারমাণবিক বোমা বা অ্যাটম বম। কিন্তু এই অ্যাটম বম কিভাবে তৈরি করা হয়েছিল, আর কারাই বা ছিল এই অ্যাটম বম তৈরি করার পেছনে, আর যারা এই মারণাস্ত্র তৈরি করেছিল কেমন ছিল তাদের জীবন, এই সমস্ত গল্প নিয়েই তৈরি হয়েছে আমাদের আজকের সিনেমা, যার নাম ওপেনহাইমার। আসলে অ্যাটমিক বম্বের প্রধান আবিষ্কারকের নামই ছিল ডক্টর জে রবার্ট ওপেনহাইমার, আর তারই লাইফ স্টোরির ওপর তৈরি হয়েছে আমাদের আজকের সিনেমা, যার নাম ওপেনহাইমার। এই ফিল্মের শুরুতে আমরা এই ফিল্মের মেন ক্যারেক্টার ডক্টর জে রবার্ট ওপেনহাইমারকে দেখি, যে ছিল অ্যাটমিক বম্বের প্রধান আবিষ্কর্তা। সে এখন একটা ছোট কোর্টের মধ্যে ছিল, যে কোর্টের মধ্যে তার বিচার চলছিল। আসলে আমেরিকান গভর্নমেন্ট মনে করে যে ডক্টর জে রবার্ট ওপেনহাইমার একজন বিশ্বাসঘাতক। সে আমেরিকান গভর্নমেন্টের বিরুদ্ধে গিয়ে রাশিয়ার সাথে মিলে কোনো ষড়যন্ত্রে যুক্ত আছে, এবং সে আমেরিকার কিছু অত্যন্ত গুরুত্বপূর্ণ ইনফরমেশন রাশিয়াকে দিয়ে দিয়েছে, এবং সেগুলোরই সত্যি মিথ্যে বিচার করার জন্য এই ট্রায়ালটা বসানো হয়েছিল। এই ছোট্ট কোর্টরুমের মধ্যে আমরা শুধুমাত্র ওপেনহাইমার এবং কিছু উচ্চপদস্থ গভর্নমেন্ট অফিসিয়ালদের দেখি। তারা ওপেনহাইমারকে বিভিন্ন রকম কোশ্চেন করছিল, যার মাধ্যমে তারা সত্যিটা বের করতে পারে। এছাড়াও আমেরিকান গভর্নমেন্টের তরফ থেকে ওপেনহাইমারকে নজরবন্দি করে রাখা হয়েছিল। এই ট্রায়ালটা চলছিল 1954 সালে, যখন অলরেডি দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হয়ে গেছে এবং পারমাণবিক বোমার বিধ্বংসী রূপ মানুষ দেখে নিয়েছে। তারপর এই স্টোরি চলে যায় ফ্ল্যাশব্যাকে, যেখানে আমরা দেখি ওপেনহাইমার তার কলেজ লাইফে তার কেমিস্ট্রি ক্লাস করছিল। সে ওখানে কেমিস্ট্রি ক্লাস করলেও তার মন ওখানে কেমিস্ট্রিতে ছিল না, বরঞ্চ সে তো কোয়ান্টাম ফিজিক্স সম্বন্ধে ভাবছিল। সে ভাবছিল যে কিভাবে এই ছোট ছোট ন্যানো পার্টিকেলস বা অনুপরমাণুগুলো, যেগুলোকে চোখে দেখাও যায় না, সেগুলো এই দৃশ্যমান জগৎটা তৈরি করে, কিভাবে এই কোয়ান্টাম ফিজিক্স কাজ করে, কিভাবে এনার্জি আর মাসের মধ্যে সম্পর্ক স্থাপন হয়। ওপেনহাইমার এইসব নিয়ে ভাবছিল, এবং সেই কারণেই অমনোযোগী থাকায় ওপেনহাইমারের হাত থেকে একটা টেস্ট টিউব ভেঙে যায়, যার ফলে ওখানে তার কেমিস্ট্রি টিচার তাকে শাস্তি দেওয়ার জন্য ক্লাসের পর তাকে ওই ল্যাবরেটরির সমস্ত জিনিসপত্র গুছিয়ে রাখতে বলে। সেখানে ওপেনহাইমার বলে যে আজকে নিলস বোরের লেকচার আছে, আর আমাকে ওই লেকচারে যেতেই হবে। কিন্তু ওখানে টিচার তাকে ওই লেকচারে যেতে দেয় না, বরঞ্চ তাকে ওই ল্যাবের জিনিসপত্র গোছাতে বলে। নিলস বোরের থেকে ওপেনহাইমার অনেক বেশি ইন্সপায়ার্ড ছিল, কিন্তু তার টিচার তাকে তার লেকচারে যেতে দেয় না। সেজন্য সে তার টিচারের আপেলের মধ্যে একটা বিষাক্ত কেমিক্যাল ঢুকিয়ে দেয়, যাতে তার টিচার আপেলটা খেয়ে মারা যায়। এরপর ওপেনহাইমার চলে যায় নিলস বোরের লেকচারের কাছে। সেখানে নিলস বোর তার লেকচার শেষ করে ফেলেছিল, এবং লেকচার শেষ করে সে সবাইকে জিজ্ঞাসা করে যে কারো কোনো কোয়েশ্চেন আছে। তখন ওপেনহাইমার তাকে একটা কোয়েশ্চেন জিজ্ঞাসা করে, যে কোয়েশ্চেনটা সে এর আগেও নিলস বোরকে জিজ্ঞাসা করেছিল লন্ডনে। পরের দিন আমরা দেখি ওপেনহাইমারের ক্লাসে, মানে যেখানে তার কেমিস্ট্রি ক্লাস ছিল, সেখানে নিলস বোর আসে, আর তার টিচার আর নিলস বোর দুজন ওপেনহাইমারকে একাকে ডেকে পাঠায়। আর সেই সময় ওপেনহাইমার দেখে যে আপেলটার মধ্যে সে বিষ ইনজেক্ট করে দিয়েছিল, সেই বিষাক্ত আপেলটা এখন নিলস বোরের হাতেই আছে। এখানে নিলস বোর ওপেনহাইমারকে বলে যে আমি তোমার রিসার্চ পেপারগুলো পড়েছি, তোমার ব্রেন কোয়ান্টাম ফিজিক্সে অনেকটা এগিয়ে, কিন্তু তবুও কিছুটা ঘাটতি আছে। নিলস বোর তাকে বলে যে তুমি যদি আরও ডিটেলসে, আরও ডিপলি কোয়ান্টাম ফিজিক্স নিয়ে পড়তে চাও, তাহলে এই কেমব্রিজ ইউনিভার্সিটি ছেড়ে দাও এবং জার্মানিতে চলে যাও। সেখানকার গোটিগেন ইউনিভার্সিটি থেকে তুমি আরও ডিপলি কোয়ান্টাম ফিজিক্স নিয়ে পড়তে পারবে। নিলস বোরের কথা শুনে ওপেনহাইমার জার্মানি চলে যায়, আর সেখানে গিয়ে সে সিধে ডুবে যায় কোয়ান্টাম ফিজিক্সের দুনিয়ায়। সে কোয়ান্টাম ফিজিক্স নিয়ে আরও ডিপলি, আরও ডিটেলসে স্টাডি করতে থাকে। সেখানে সেই সময়কার আরেক বিখ্যাত বিজ্ঞানী ডক্টর ম্যাক্স বর্নের আন্ডারে ওপেনহাইমার ওই ইউনিভার্সিটি থেকে কোয়ান্টাম ফিজিক্সে পিএইচডি করে। এরপর স্টোরি আবার প্রেজেন্ট টাইমে ফেরে, আর আমরা ধীরে ধীরে জানতে পারি যে কেন আমেরিকান গভর্নমেন্ট ওপেনহাইমারের ওপর সন্দেহ করে। আসলে আমেরিকান গভর্নমেন্ট রাশিয়ান গভর্নমেন্টের একটা জিনিস সহ্য করতে পারে না, আর সেটা হলো কমিউনিজম। কিন্তু আমেরিকাতেও প্রচুর পরিমাণে লোক কমিউনিস্ট বা কমিউনিজম ফলো করে, আর আমরা দেখি ওপেনহাইমার নিজেও কমিউনিজমকে ফলো করত, অর্থাৎ সে বেশ কিছু কমিউনিস্ট লোকজনের সাথে তার পরিচয় ছিল, এবং সে একটি কমিউনিস্ট মেয়ের সাথে রিলেশনেও ছিল, যে মেয়েটির নাম ছিল জিন। একদিন জিন আর ওপেনহাইমার ইন্টিমেট হওয়ার পর ওখানে নিজেদের মধ্যে কথা বলছিল। সেই সময় জিন ওপেনহাইমারকে তার আলমারিতে রাখা বইগুলো সম্বন্ধে জিজ্ঞাসা করে। ওপেনহাইমার বলে যে তার কাজের জন্য তাকে বিভিন্ন রকম বই পড়তে হয়, তাতে সায়েন্সের বই থেকে শুরু করে ফিলোসফির বই সবই থাকে। সেই সময় সেখানে জিন একটা বই নিয়ে ওপেনহাইমারের সামনে ধরে, আর এই বইটা ছিল ভগবদ্গীতা, যার থেকে ওপেনহাইমার ওখানে একটা ভার্স পড়ে, যে ভার্সটা ছিল নাও আই অ্যাম দ্য ডেথ ডেস্ট্রয়ার অফ দ্য ওয়ার্ল্ড, অর্থাৎ এখন আমি মৃত্যু আর এই পৃথিবীর ধ্বংসের কারণ।
যেটা ভগবান শ্রীকৃষ্ণ কুরুক্ষেত্রের যুদ্ধের সময় বলেছিল। আর এই ভার্সটাই ওপেনহাইমারের জীবনের সব থেকে বড় ইন্সপিরেশন ছিল। এরপর ওপেনহাইমার লরেন্স নামে একজন সায়েন্টিস্টের সাথে দেখা করে। এই সায়েন্টিস্ট অ্যাটমিক বম্বের ওপর কাজ করছিল, কিন্তু সে তার কাজটাকে বেশি দূর এগিয়ে নিয়ে যেতে পারছিল না, কারণ তাদের কাছে যথেষ্ট ফান্ডিং ছিল না। অন্যদিকে ওপেনহাইমারের সাথে কেটি নামে একটি মেয়ের দেখা হয়। ওপেনহাইমার আর কেটির মধ্যে রিলেশন তৈরি হয়। কিছু বছর পর ওপেনহাইমার কেটির সাথে বিয়ে করে নেয়। কিন্তু অন্যদিকে জিনও ওপেনহাইমারের সাথে রিলেশনে ছিল। ওপেনহাইমার বিবাহিত জানার পরও জিন ওপেনহাইমারকে ছাড়তে চাইছিল না। জিন বলে যে আমি মেন্টালি আনস্টেবল, তুমি আমার সাথে থাকো। কিন্তু ওখানে ওপেনহাইমার বলে যে আমার এখন বিয়ে হয়ে গেছে, এখন আমাদের আলাদা হয়ে যাওয়া উচিত। এরপর আমরা দেখি ওপেনহাইমারের কাছে গ্রোভস নামে একটা লোক আসে। গ্রোভস ছিল ইউএস আর্মির জেনারেল। সে ওপেনহাইমারকে বলে যে আমরা সোর্স থেকে খবর পেয়েছি যে রাশিয়াও অ্যাটমিক বম্বের ওপর কাজ করছে, আর তারা এই কাজে অনেকটাই এগিয়ে গেছে। রাশিয়া যদি কোনোভাবে আমেরিকার আগে নিউক্লিয়ার বম্ব তৈরি করে ফেলে, তাহলে তারা তার প্রথম অ্যাট্যাক আমেরিকার ওপরই করবে। সেজন্য আমরা চাই যে আপনি আরও কিছু সায়েন্টিস্টদের সাথে নিয়ে একটা টিম তৈরি করুন, যে টিমটা আমেরিকার জন্য অ্যাটমিক বম্ব তৈরি করে দেবে। আর এভাবেই শুরু হয় প্রজেক্ট ম্যানহ্যাটন, অর্থাৎ অ্যাটমিক বম্ব তৈরির আসল প্রজেক্ট। এখানে ওপেনহাইমার এবং আরও সায়েন্টিস্টদের টিম মিলে একটা নির্জন পাহাড়ি এলাকাকে পুরোপুরি একটা শহরে বদলে ফেলা হয়, যে শহরে শুধুমাত্র ওই প্রজেক্ট ম্যানহ্যাটনের সঙ্গে সম্পর্কিত সমস্ত সায়েন্টিস্ট এবং তাদের পরিবাররা থাকতো, এবং তারা সকলে মিলে একসাথে রিসার্চ চালিয়ে ওখানে অ্যাটমিক বম্ব তৈরি করার কাজ এগিয়ে নিয়ে যেতে থাকে। এবার অ্যাটমিক বম্ব তৈরির একটা বড় রিস্ক ছিল যে অ্যাটমিক বম্ব ব্লাস্ট হলে হয়তো তাতে সারা পৃথিবী ধ্বংস হয়ে যেতে পারে। এবং এ বিষয়ে বিস্তারিত আলোচনা করার জন্য ওপেনহাইমার পৌঁছায় সেই সময়কার সবচেয়ে বিখ্যাত সায়েন্টিস্ট আইনস্টাইনের কাছে। আর আইনস্টাইন ওপেনহাইমারকে বলে যে হ্যাঁ, পারমাণবিক বোমা থেকে সারা পৃথিবী ধ্বংস হতে পারে। স্টোরি আবার প্রেজেন্ট টাইমে আসে, আর আমরা দেখি এখন পাবলিক কোর্টে ম্যানহ্যাটন প্রজেক্ট আর ওপেনহাইমারকে নিয়ে ট্রায়াল চলছে। সেখানে কেউ যুক্তি খাড়া করে যে এরকম বিপজ্জনক প্রজেক্টে অনুমতি দেওয়া কেন হলো। অন্যদিকে কেউ যুক্তি খাড়া করে যে এই ধরনের প্রজেক্ট না করলে অন্য কোনো দেশ আমাদের থেকে অনেক বেশি শক্তিশালী হয়ে উঠতে পারত। আমরা দেখি স্টোরি আবার ফ্ল্যাশব্যাকে যায়, আর এখন 2 বছর কেটে গেছে ওই পারমাণবিক বোমার উপর কাজ করতে করতে। এই সময় হঠাৎ ওপেনহাইমারের কাছে খবর আসে যে জিন মানসিক স্টেবিলিটি হারিয়ে সুসাইড করে নিয়েছে। আর এটা থেকে ওপেনহাইমার ভেঙে পড়ে। আর তাছাড়া ওপেনহাইমারের স্ত্রী কেটিও জানতে পেরে যায় ওপেনহাইমার আর জিনের রিলেশন সম্বন্ধে। আর এটা বেশ ক্রিটিক্যাল মোমেন্ট ছিল, কারণ এই সময় অলরেডি অ্যাটমিক বম্ব তৈরি হতে আর মাত্র কিছুদিনের অপেক্ষা ছিল। আর এই সময়ই ওপেনহাইমার মেন্টালি ডিস্টার্ব হয়ে পড়ে। সেই সময় এডওয়ার্ড নামে একজন সায়েন্টিস্ট ওপেনহাইমারকে হাইড্রোজেন বম্ব সম্বন্ধে কিছু ফর্মুলা দেখায়। আসলে এডওয়ার্ড ওখানে রিসার্চ করে বের করেছিল যে হাইড্রোজেন বম্ব একটা অ্যাটমিক বম্বের থেকে প্রায় 1000 গুণ বেশি শক্তিশালী হবে। কিন্তু এখন যেহেতু ওপেনহাইমারের পুরো টিম অ্যাটমিক বম্বের উপরই কাজ করছিল, সেজন্য তারা হাইড্রোজেন বম্বের উপর নজর দেয় না। কিন্তু ওপেনহাইমার বুঝতে পারে যে এডওয়ার্ডের ফর্মুলাগুলোর উপর কাজ করলে তারা হয়তো খুব তাড়াতাড়ি হাইড্রোজেন বম্বও আবিষ্কার করতে পারবে। এরপর আমাদের দেখানো হয় যে অ্যাটমিক বম্ব পুরোপুরি তৈরি হয়ে গেছে, আর সেটা টেস্টের জন্য অ্যাটমিক বম্বের ছোট্ট একটা অংশ নিয়ে সেটাকে ব্লাস্ট করে দেখা হয়। আর এই ছোট্ট ব্লাস্টটাও এত বেশি বড় ছিল যে সেটা দেখে সবাই চমকে যায়। এরপর পুরো ম্যানহাটন প্রজেক্টের টিম, মানে অ্যাটমিক বম্ব তৈরি করার পুরো টিমটা আমেরিকান প্রেসিডেন্টের সাথে একটা মিটিং করে, যেখানে তারা ফাইনাল টেস্টের জন্য আমেরিকান প্রেসিডেন্টের কাছে অনুমতি চায়। আর সেছাড়াও এই মিটিংয়ে আরেকটা বিষয় নিয়ে আলোচনা করা হয় যে তাদের প্রথম টার্গেট কোন দেশ হবে, অর্থাৎ কোন দেশের ওপর তার প্রথম অ্যাটমিক বম্ব ব্যবহার করবে। সেখানে প্রেসিডেন্ট বলে যে এখন পৃথিবীতে সবচেয়ে শক্তিশালী দুটো দেশ হলো আমেরিকা এবং রাশিয়া, এবং জাপান এই দুটো দেশের সাথেই লড়ছে। সেজন্য আমাদের প্রথম টার্গেট হবে জাপান। এবার সময় চলে আসে অ্যাটমিক বম্বের ফাইনাল টেস্টিং এর। কিন্তু ফাইনাল টেস্টিং এর আগেই ওখানে আরেকটা সমস্যা চলে আসে। আসলে অ্যাটমিক বম্ব ফিউশনের মাধ্যমে শুরু হয়। ফিউশন হলো একটি প্রক্রিয়া যেখানে অ্যাটমিক বম্বের মধ্যে থাকা কোনো পদার্থের পরমাণুর নিউক্লিয়াসকে ভেঙে দুটুকরো করা হয়, আর সেখান থেকে যে এনার্জি বেরোয় সেই এনার্জি বাকি পরমাণু বা অ্যাটমগুলির নিউক্লিয়াসকে ভেঙে দুটুকরো করে। আর এইভাবে একটার পর একটা নিউক্লিয়াস ভাঙতে থাকে, আর সেখান থেকে এনার্জি বেরোতে থাকে। আর এইভাবে একটা চেইন রিয়াকশনের মাধ্যমে বিশাল এনার্জি বেরোয়, আর সেখান থেকে একটা বিশাল বড় ব্লাস্ট হয়। কিন্তু ফিউশন কোনোদিন বৃষ্টির মধ্যে সম্ভব নয়। কিন্তু যেদিন বম্ব টেস্টের কথা ছিল সেই দিনই সারাদিন বৃষ্টি হতে শুরু করে, আর তার ফলে তারা অ্যাটমিক বম্বটাকে টেস্ট করতে পারে না। কিন্তু ফাইনালি ভোর 5টার দিকে
বৃষ্টি থেমে যায় আর তখনই তারা বমটা টেস্ট করার সিদ্ধান্ত নেয়। আর তারপরই আসে এই ফিল্মের সব থেকে ইম্পর্টেন্ট মোমেন্ট, অর্থাৎ নিউক্লিয়ার বম্বের টেস্টিং বা অ্যাটমিক বম্বের ব্লাস্ট। আর এই ব্লাস্টটা এত বেশি বড় ছিল যে ওই ব্লাস্টের চারিদিকে থাকা সমস্ত কিছু ধ্বংস হয়ে যায়। এবার আগে থেকে যেহেতু এই ম্যানহাটন প্রজেক্টটা সম্পূর্ণ একটা ফাঁকা জায়গায় হচ্ছিল, সেজন্য কারো কোনো ক্ষতি হয় না এটাতে। এবার এখানে নিউক্লিয়ার বমটা একদম ঠিকঠাক রেজাল্ট দেওয়ার ফলে ইউএস গভর্নমেন্ট দুটো নিউক্লিয়ার বম নিয়ে চলে যায় ওখান থেকে। আর তারপর সেই দুটো বম ফেলা হয় জাপানের হিরোশিমা আর নাগাসাকিতে। আর সেখানে প্রায় 2,20,000 লোক মারা যায় ওই নিউক্লিয়ার বম্বের ফলে, যার ফলে আমেরিকান গভর্নমেন্ট তো প্রচণ্ড বেশি খুশি ছিল, কিন্তু ওপেনহাইমার প্রচণ্ড দুঃখিত হয়ে পড়ে। কারণ জাপানে যে কয়েক লক্ষ মানুষ মারা গেছিল, কয়েক লক্ষ ঘরবাড়ি চলে গেছিল, কয়েক লক্ষ লক্ষ মানুষের ভবিষ্যৎ নষ্ট হয়ে গেছিল এবং কয়েক কোটি মানুষ বিকলাঙ্গ হয়ে গেছিল, তাদের সবার রক্ত লেগেছিল ওপেনহাইমারের হাতে। সেই নিজের দেশকে বাঁচানোর জন্য অ্যাটমিক বম তৈরি করেছিল নিজের দেশের জন্য, কিন্তু শেষ পর্যন্ত অন্য দেশের কয়েক লক্ষ মানুষের মৃত্যুর কারণ হয়ে দাঁড়ায় ওপেনহাইমার। এরপর ওপেনহাইমার যায় ইউএস প্রেসিডেন্টের কাছে, আর সে তার কাছে গিয়ে অনুরোধ করে যাতে তারা আর কোনো দিন কোনো অ্যাটমিক বম না বানায়। কারণ ওপেনহাইমার বলে যে আমরা তো অ্যাটমিক বম্বের মাধ্যমে দ্বিতীয় বিশ্বযুদ্ধ জিতে নিয়েছি, তাহলে আর আমাদের অ্যাটমিক বম্বের দরকার নেই। আর আমরা যদি অ্যাটমিক বম বানাতে থাকি তাহলে বাকি দেশও এই অ্যাটমিক বম বানানোর চেষ্টা করবে এবং তারা বানাবে। আর তারপর যদি আবার কোনো দেশের মধ্যে যুদ্ধ হয় আর তারা যদি অ্যাটমিক বম ব্যবহার করে, তাহলে সারা পৃথিবী ধ্বংস হয়ে যাবে এই অ্যাটমিক বম্বের ব্লাস্টে। কিন্তু আমেরিকার প্রেসিডেন্ট ওখানে ওপেনহাইমারের কথা শোনে না, বরঞ্চ সে তাকে একটা রাশিয়ার গুপ্তচর বলে সন্দেহ করে। আসলে এই সমস্ত কিছুর পেছনে ছিল লুইস স্ট্রাউস, যে আমেরিকার অ্যাটমিক এনার্জি কমিশনের চেয়ারম্যান ছিল। সে এই ম্যানহাটন প্রজেক্টে ওপেনহাইমারের সাথে যুক্ত ছিল। সে জানতো যে ওপেনহাইমার একজন কমিউনিস্ট, কিন্তু লুইস একজন অ্যান্টি কমিউনিস্ট ছিল, অর্থাৎ সে কমিউনিজম একদমই পছন্দ করতো না এবং সেই কারণে সে ওপেনহাইমারকেও পছন্দ করতো না এবং সেই কারণেই সে ইউএস গভর্নমেন্টকে ওপেনহাইমারের বিরুদ্ধে লেলিয়ে দেয়। আর এছাড়াও ওপেনহাইমার যখন হাইড্রোজেন বম বা আর বেশি নিউক্লিয়ার বম তৈরিতে অস্বীকার করে, সেই সময় ইউএস গভর্নমেন্ট সম্পূর্ণরূপে ওপেনহাইমারের বিরুদ্ধে চলে যায়। আর তার ফলে ইউএস গভর্নমেন্ট ওপেনহাইমারকে নজরবন্দি করে রাখে এবং তার উপর একাধিকবার ট্রায়াল চালায়। কিন্তু সমস্ত ট্রায়ালগুলো শেষ হওয়ার পর সমস্ত গভর্নমেন্ট অফিসিয়ালরা এই সিদ্ধান্তে পৌঁছায় যে ওপেনহাইমার কোনোভাবে রাশিয়ার সাথে যুক্ত নয় এবং সে নিজের দেশের সাথে কোনোভাবে বিশ্বাসঘাতকতা করছে না। এর ফলে ওপেনহাইমারের উপর থেকে সমস্ত অভিযোগ সরে যায়। আর ফিল্মের শেষে আমাদের ওপেনহাইমার আর অ্যালবার্ট আইনস্টাইনের মধ্যে ওই সিনটাই দেখানো হয় যেখানে আইনস্টাইন ওপেনহাইমারকে বলে যে হ্যাঁ, পারমাণবিক বোমা সারা পৃথিবীকে শেষ করে দেবে। আসলে আইনস্টাইন এখানে এটা বলতে চায়নি যে পারমাণবিক বোমার ব্লাস্টের ফলে সারা পৃথিবী শেষ হয়ে যাবে। সে এটা বোঝাতে চেয়েছিল যে পারমাণবিক বোমা একবার আবিষ্কার হলে ধীরে ধীরে আরও বেশি পারমাণবিক বোমা আবিষ্কার হতেই থাকবে, সেটা আরও বেশি শক্তিশালী এবং ভয়ানক হতে থাকবে। যেমন এখন পারমাণবিক বোমা থেকে হাইড্রোজেন বোমা এবং তারপরে জার বোমা, তারপরে ক্রিপ্টন বোমা, এইভাবে একটার পর একটা মারণাস্ত্র তৈরি হতেই থাকছে। আর এইভাবেই পৃথিবী ধ্বংসের দিকে এগিয়ে যাচ্ছে। তো এই ছিল আজকের ভিডিও। যদি এক্সপ্লেনেশন ভালো লাগে তো লাইক, কমেন্ট, শেয়ার করে দিও আর সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর হ্যাঁ, থ্যাঙ্কস ফর ওয়াচিং।